আপনারা দেখছেন আপনাদের প্রিয় জনপ্রিয় বিশ্বস্ত বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলা। পৌঁছে দিচ্ছি আজকের বাছাই করা এক্সক্লুসিভ 10টি সংবাদ আপনাদের দোরগোড়ায় সরাসরি। জুড়ে থাকুন শেষ পর্যন্ত। যারা নতুন এসেছেন প্রথমবারের জন্য আমাদের রোজ বাংলা চ্যানেলে সংবাদ দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে ক্লিক করবেন। এটি সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পাবেন। সাবস্ক্রাইব করার জন্য কোনো টাকা লাগবে না। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক দিন আমাদের সংবাদগুলি সবার প্রথমে দেখবার জন্য। সৌরভ গাঙ্গুলিকে কারখানা তৈরি করবার জন্য মাত্র 1 টাকার বিনিময়ে 350 একর জমি বিলি মমতা ব্যানার্জির। হাইকোর্টে মামলা দায়ের। সৌরভ গঙ্গোপাধ্যায়কে ইস্পাত কারখানা তৈরি করবার জন্য মাত্র 1 টাকার বিনিময়ে জমি দিয়েছে রাজ্য সরকার। জমির পরিমাণ 350 একর। অভিযোগ উঠেছে প্রয়াগ চিট ফান্ডের লিজে থাকা জমি সংস্থাকে কিছু না জানিয়ে হস্তান্তর করা হয়েছে সৌরভ গাঙ্গুলিকে, তাও সেটা মাত্র 1 টাকায়। এই নিয়ে এবার কলকাতা হাইকোর্টে দায়ের হলো জনস্বার্থ মামলা। এই মামলা দায়ের করেছেন এক আমানতকারী। প্রয়াগ চিট ফান্ডের ওই আমানতকারীর অভিযোগ, তাদের প্রাপ্য টাকা না মিটিয়ে কিভাবে মাত্র 1 টাকায় 350 একর জমি সৌরভ গাঙ্গুলিকে দিয়ে দিল মমতা ব্যানার্জি রাজ্য সরকার। এই নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ। এই মামলার শুনানি হবে এবার কলকাতা হাইকোর্টের চিটফান্ড সংক্রান্ত মামলার বিশেষ বেঞ্চে। সূত্র মারফত জানা যাচ্ছে, বিগত বেশ কয়েক বছর আগে পশ্চিম মেদিনীপুরের ওই জমিটি প্রয়াগ গোষ্ঠীকে দিয়েছিল রাজ্য সরকার। প্রায় মোট 750 একর জমি প্রয়াগ গোষ্ঠীকে দিয়েছিল মমতা ব্যানার্জি রাজ্য সরকার। সেখানে কথা ছিল যে ফিল্ম সিটি করা হবে, কিন্তু ওই জমিতে ফিল্ম সিটি তৈরির জন্য প্রায় 2700 কোটি টাকা বিনিয়োগ করেছিল প্রয়াগ গোষ্ঠী। কিন্তু শেষ পর্যন্ত সেই জমিতে ফিল্ম সিটি বাস্তবায়িত হয়নি। চিটফান্ড কেলেঙ্কারিতে নাম জড়ায় প্রয়াগ সংস্থার। অভিযোগ ওঠে আমানতকারীরা যে টাকা দিয়েছিলেন তা থেকে 2700 কোটি টাকা ওই জমিতে ব্যয় করা হয়েছিল। প্রয়াগ চিটফান্ড থেকে টাকা ফেরত চেয়ে আমানতকারীদের মামলার এখনও নিষ্পত্তি হয়নি। বিচারাধীন অবস্থায় রয়েছে এই মামলা। আমানতকারীদের বক্তব্য, মামলা বিচারাধীন থাকা অবস্থায় রাজ্য সরকার কিভাবে মাত্র 1 টাকার বিনিময়ে সৌরভ গাঙ্গুলিকে জমি দিয়ে দিল। এদিন এই জমি প্রদান নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে চিটফান্ড সংক্রান্ত মামলার বিশেষ ডিভিশন বেঞ্চ। দ্রুত নিয়োগ হবে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের কনস্টেবল। রাজ্যের সংখ্যালঘু যুবক যুবতীদের জন্য একেবারে বিনামূল্যে কোচিংয়ের ব্যবস্থা করল রাজ্য সরকার। সংখ্যালঘু যুবক যুবতী, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলিম, পার্সি, শিখ এই সমস্ত সংখ্যালঘু যুবক যুবতীরা পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষার জন্য একেবারে বিনামূল্যে প্রশিক্ষণের সুবিধে পাচ্ছেন। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন এবং বিত্ত নিগম রাজ্যের সংখ্যালঘু যুবক যুবতীদের পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রাক নিয়োগ প্রশিক্ষণের জন্য একেবারে বিনামূল্যে আবেদনের আহ্বান করছে। চলতি বছরে কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে আবেদনকারীরা প্রাধান্য পাবেন। যোগ্যতা 18 থেকে 30 বছর হলেই আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক অথবা তার সমতুল্য। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। কোচিংয়ের সময়কাল 3 মাস, সপ্তাহে 2 থেকে 3 দিন হবে ক্লাস। প্রশিক্ষণের সম্পূর্ণ খরচ বহন করবে পশ্চিমবঙ্গ সরকার। অনলাইনে আবেদন করার জন্য আপনাদেরকে যেতে হবে www.wbmdfc.org। অনলাইন আবেদন জমা করবার শেষ তারিখ 4 অগস্ট 2024। ফের পশ্চিমবাংলার বিজেপি রাজ্য সভাপতি হিসেবে ফিরে আসছেন দিলীপ ঘোষ। প্রথম পছন্দ আরএসএসের। দিল্লিতে পৌঁছে গেল নাম। দিলীপ ঘোষকেই ফের বঙ্গ বিজেপির সভাপতি হিসেবে চাইছে আরএসএস। ঘরের ছেলে দিলীপের নামই দিল্লির নেতাদের কাছে প্রথম পছন্দ হিসেবে সুপারিশ করেছে সংঘ। বিজেপি সূত্রে আপাতত এমনটাই জানা যাচ্ছে। আর এই নতুন সমীকরণের ইঙ্গিতই কি মিলেছে বঙ্গের গেরুয়া শিবিরে? কারণ বৃহস্পতিবার হঠাৎ করেই দিলীপ ঘোষকে নিয়ে উচ্ছ্বসিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি পরিষদীয় দল। এই বিধানসভায় মাস কয়েক আগে গিয়েও কাউকে পাননি দিলীপ ঘোষ। ছিলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। দেখা যায়নি বিজেপি বিধায়কদেরকেও। সেই ছবি আমূল বদলে গেল বৃহস্পতিবার। জন্মদিনে বিধানসভায় পা রাখতেই উৎসবের সংবর্ধনা দেওয়া হলো দিলীপ ঘোষকে। দিলীপ বিধানসভার বাইরে পৌঁছানোর খবর পেয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজে গাড়ি নিয়ে বারান্দায় গিয়ে তাকে সাদর অভ্যর্থনা জানান। সব বিধায়কের সঙ্গে নিয়ে যান শুভেন্দু অধিকারী। ঘরে গিয়ে মিষ্টিমুখ করান, গায়ে জড়িয়ে দেন উত্তরীয়। প্রায় গলাগলি, ছবি তোলা থেকে হাসি মুখে গল্প, শেষে দীর্ঘক্ষণ একান্তে দুজনে বসে নানা আলোচনা করেছেন বলে জানা যাচ্ছে। আবার বিকেলে সল্টলেকে বিজেপি দপ্তরে দিলীপ ঘোষকে মিষ্টিমুখ করিয়েছেন রাজ্য বিজেপির নেতারা। ফলে ওই ছবি জন্ম দিয়েছে রাজ্য বিজেপিতে নতুন সমীকরণের।
নরেন্দ্র মোদী সরকারের কঠোর পদক্ষেপ, মেয়াদ শেষ হবার আগেই সরিয়ে দেওয়া হলো বিএসএফ এর ডিজি এবং স্পেশাল ডিজিকে। মেয়াদ শেষ হবার আগেই সরিয়ে দেওয়া হলো বর্ডার সিকিউরিটি ফোর্স তথা বিএসএফ এর ডিজি এবং স্পেশাল ডিজিকে সরানোর সিদ্ধান্ত অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে 2 অফিসারকে মেয়াদ শেষের আগেই সরানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এ প্রস্তাবে মান্যতা দিয়েছে মন্ত্রিসভা। শুক্রবার বিএসএফ এর ডিরেক্টর জেনারেল নীতিন আগরওয়াল এবং স্পেশাল ডিজি যোগেন খুরানাকে পুরনো ক্যাডারে ফিরে যাওয়ার নির্দেশিকা দেওয়া হয়েছে। কেন এই বিএসএফ এর ডিজি পদ থেকে নীতিন আগরওয়ালকে কেরালা ক্যাডারে ফিরিয়ে দেওয়া হলো তা নিয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। তবে ওয়াকিবহাল মহলের অনুমান, কাশ্মীরে পরপর যেভাবে অনুপ্রবেশের ঘটনা ঘটছে, সেনাবাহিনী জঙ্গি হামলায় প্রচুর সেনা শহীদ হয়েছে, তারপরে কার্যত এভাবে কড়া পদক্ষেপ করল এবার নরেন্দ্র মোদী সরকার। জ্বলছে ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। হাসিনা সরকারের পতনের চরম আশঙ্কা। বাংলাদেশে ফের নতুন করে শুরু হয়েছে হিংসা। আজকেও মৃত 2। চরম সংকট বাংলাদেশ জুড়ে। অশান্তি অব্যাহত বাংলাদেশে। শুক্রবারও দিনভর দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে পুলিশ এবং পড়ুয়া। সিলেট, খুলনা, রাজধানী ঢাকার মতো দেশের নানান প্রান্তে শান্তিপূর্ণ মিছিলে পুলিশ হামলা চালিয়েছে বলে অভিযোগ। পাল্টা আন্দোলনকারীদের বিরুদ্ধেও ইট ছোড়া, পুলিশ কর্মীদের মারধরের অভিযোগ তোলা হয়েছে। হবিগঞ্জ জেলায় পুলিশ এবং বিক্ষোভকারীদের সংঘর্ষে মোস্তাক মিয়া নামে একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। খুলনায় প্রাণ হারিয়েছেন পুলিশ কর্মী সুমন কুমার ঘরামি। এর মধ্যে চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছে রাষ্ট্রসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। তারা জানালো, বাংলাদেশের সাম্প্রতিক হিংসায় অন্তত 32 জন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া অনেকেই গুরুতর জখম। বেশ কিছু নাবালককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার আন্দোলনকারীরা জানিয়েছেন, সিলেটে ছাত্রদের সংরক্ষণ বিরোধী মিছিল ঠেকাতে পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের সেল, শটগান ব্যবহার করেছে। তাতে অন্তত 20 জন গুরুতর জখম হয়েছেন। পুলিশ 8 জনকে গ্রেপ্তার করেছে। হবিগঞ্জে সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে একজন শ্রমিক প্রাণ হারিয়েছেন এদিন খুলনাতেও আন্দোলনকারীদের মিছিল লক্ষ্য করে পুলিশ কাঁদানে গ্যাস ছড়েছে বলে জানা যাচ্ছে। পাল্টা বাহিনীর দিকে ইট ছোড়ার অভিযোগ উঠেছে পড়ুয়াদের বিরুদ্ধে। শুক্রবার রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্তে সকাল থেকে পড়ুয়া, চাকরিজীবী, শিল্পী, চিকিৎসকেরা বিক্ষোভে অংশ নিয়েছেন। সংরক্ষণ বিরোধী আন্দোলনে অংশ নিয়ে মৃত পড়ুয়াদের বিচারের দাবিতে সোচ্চার হন তারা। রাজধানীর সায়েন্স ল্যাব মোড়, শাহবাগ মোড় অবরোধ করেন একদল আন্দোলনকারী। ঢাকার ইসিবি চত্বর, রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারেও বিক্ষোভ হয়েছে এদিন। এই মুহূর্তে আন্দোলনকারীদের দাবি, রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে হত্যাকাণ্ডের তদন্ত, বিচার হোক। এত নিরপরাধ মানুষের মৃত্যু, দায় নিয়ে অবিলম্বে হাসিনা সরকারকে পদত্যাগ করতে হবে বলে আন্দোলনকারীদের দাবি। চট্টগ্রামের লক্ষ্মীপুরে বন্দুক নিয়ে আন্দোলনকারীদের তাড়া করতে দেখা গিয়েছে এক ব্যক্তিকে। এর মধ্যে হিংসাত্মক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে ঢাকা থেকে ধৃত 41 জন উচ্চ মাধ্যমিক পড়ুয়াকে জামিন দেওয়া হয়েছে এদিন। বিতর্কের পর এবার ইউজিসি নেট পরীক্ষার নয়া দিন ঘোষণা করল এনটিএ। 18 জুন দেশ জুড়ে ইউজিসি নেট পরীক্ষা হলেও পরীক্ষার একদিন পর প্রশ্ন ফাঁসের গুরুতর অভিযোগে বাতিল করা হয় পরীক্ষা। সেই ঘটনায় প্রায় 2 মাস পর ফের পরীক্ষার দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। আগামী 21 অগস্ট থেকে শুরু হচ্ছে এই পরীক্ষা। শুক্রবার ইউজিসি নেট পরীক্ষার বিস্তারিত সূচি প্রকাশ করা হয়েছে এনটিএর তরফে, যেখানে বলা হয়েছে আগামী 21 অগস্ট থেকে 4 সেপ্টেম্বরের মধ্যে দেশ জুড়ে আয়োজন করা হচ্ছে ইউজিসি নেট পরীক্ষা। কম্পিউটার সিবিটির মাধ্যমে নেওয়া হবে এবার এই পরীক্ষা। জানানো হয়েছে এবার মোট 83টি বিষয়ের ওপর নেওয়া হবে পরীক্ষা। উল্লেখ্য, দেশের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ, জুনিয়র রিসার্চ ফেলোশিপ প্রদান এবং পিএইচডিতে ভর্তির যোগ্যতার নির্ণায়ক পরীক্ষা ইউজিসি নেট। চলতি বছর 18 জুন আয়োজিত হয়েছিল এই নেট পরীক্ষা। তবে পরীক্ষার আগে দফায় দফায় টেলিগ্রামে প্রশ্নপত্রের স্ক্রিনশট পোস্ট করা হচ্ছিল। পাশাপাশি একাধিক লিঙ্ক পোস্ট করা হয়। এই খবর শিক্ষা মন্ত্রকের কাছে এলে সেই প্রশ্নপত্র আসলের সঙ্গে মিলিয়ে দেখা যায় তা পুরোপুরি হুবহু এক। এরপরে তড়িঘড়ি পদক্ষেপ করে শিক্ষা মন্ত্রক। পরীক্ষা সম্পন্ন হলেও তার পরদিন বাতিল করা হয় পরীক্ষা। দেখুন কাণ্ড, গলায় জ্যান্ত কই মাছ আটকে মৃত্যু হলো যুবকের। অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে মর্মান্তিক মৃত্যু স্বামীর। স্ত্রীকে ডাক্তার দেখিয়ে ভাড়া বাড়িতে ফিরছিলেন, দেখতে পান জলে ভেজা রাস্তায় লাফাচ্ছে কই মাছ। তা দেখে আর লোভ সামলাতে পারেননি ওই পুরুষ। বৃষ্টি ভেজা রাস্তা থেকে 2টি কই মাছ কুড়িয়ে নেন হাতে। এরপর নজরে আসে 3য় কই মাছ। সেটিও ধরতে যান তিনি, এতটাই লোভ। কিন্তু হাত যে ফাঁকা নেই, হাত খালি করতে দাঁতে চেপে ধরেন একটি কই মাছ। আচমকা মুখের মাছ ঝটকা দিয়ে গলায় চলে যায়। তাতেই শ্বাসরোধ হয়ে প্রাণ হারান ওই যুবক।
পূর্ব বর্ধমানের জামালপুরের তেলে গ্রামের বাসিন্দা ওই যুবক অন্তঃসত্ত্বা স্ত্রীর চোখের সামনে ছটফট করে প্রাণ হারিয়েছেন। মৃতের নাম সাগর রায়। তিনি হুগলির পান্ডুয়ার রামবোয়া গ্রামের বাসিন্দা। কর্মসূত্রে জামালপুরের তেলে গ্রামে থাকেন। সঙ্গে থাকতেন স্ত্রী। তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা ছিলেন। উত্তরবঙ্গের জেলায় জেলায় চলবে টানা ভারী বৃষ্টি, জারি কমলা সতর্কবার্তা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কেমন থাকবে আবহাওয়ার পরিস্থিতি, লেটেস্ট ওয়েদার রিপোর্টটি সরাসরি পৌঁছে দিচ্ছি আপনাদের কাছে। আজকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে, তবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5টি জেলায় বিক্ষিপ্তভাবে আজকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। সোমবার থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5টি জেলায় সোমবার থেকে টানা ভারী বৃষ্টিপাত শুরু হবে এবং পরবর্তী 3 থেকে 4 দিন টানা ভারী বৃষ্টিপাত। সোমবার থেকে উত্তরবঙ্গের এই 5টি জেলায় কমলা সতর্কবার্তা জারি রেখেছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী কিংবা অতি ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য জারি করেনি আবহাওয়া দপ্তর। রাখি বন্ধনের আগেই প্রিয় বোনদের জন্য বড় উপহার, মাত্র 450 টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার। রাখি বন্ধনের ঠিক আগে বোনেদের জন্য বড় উপহার রাজ্য সরকারের। লাডলি বেহেনা যোজনায় মহিলা সুবিধাভোগীরা এখন থেকে মাত্র 450 টাকায় গ্যাস সিলিন্ডার পাবেন। বর্তমানে রাজ্যের গ্যাস সিলিন্ডারের দাম 848 টাকা, তবে লাডলি বেহেলা যোজনার আওতায় মহিলাদের মাত্র অর্ধেক দামে 450 টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার দেবে রাজ্য সরকার। এর জন্য প্রতি সিলিন্ডার প্রতি 399 টাকা খরচ বহন করবে রাজ্য সরকার। মঙ্গলবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর এই তথ্য জানিয়েছেন মধ্যপ্রদেশের নগর উন্নয়ন এবং আবাসন মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেন, লাডলি বেহেনা প্রকল্পের অধীনে আমরা এই প্রকল্পের সমস্ত সুবিধাভোগীকে 450 টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আপনাদেরকে স্পষ্ট জানিয়ে রাখি, এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র পাচ্ছেন মধ্যপ্রদেশের রাজ্যবাসীরা।